1971 সালে যেই বাংলাদেশ বলবে বানাবে বলে আসলে যুদ্ধ শুরু করছিল, 74 সালে 73 সালে এর বিপরীতে হাঁটা শুরু হয়েছে। এই অভ্যুত্থানের সরকার, যেটা অন্তর্বর্তী সরকার, তার অনেক ত্রুটি বিচ্যুতি আছে। তারা বাংলাদেশে অনেক অপকর্ম করছে। এটা যাতে হাসিনা তন্ত্রে না চলে তার জন্য কিছু আইন করছিল। এই সরকার গতকালকে এবং আজকে মিলায়া এই রকমের অধ্যাদেশগুলিকে তারা কোনোটাকে বাতিল করতেছে। গণতন্ত্র মঞ্চ যখন বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর হয়ে উঠছে, তখন বিএনপির মনে হয়েছে তার গণতন্ত্র মঞ্চের সাথে তার একটা সম্পর্ক পাতাইতে হবে। 24-এ আসলে যারা অভ্যুত্থান করছিল, আর যারা অভ্যুত্থানকে আসলে বিক্রি করে বড় বড় নেতা হয়েছে, আর যারা আসলে খাইতে পাইতো না, তারা রাতারাতি যারা আসলে কোটি কোটি টাকার গাড়ি চলার জায়গায় গেছে। 71-এ যে যুদ্ধ আসলে আবুল বাশাররা দিয়ে দিছিল, 71-এর যে অস্ত্র আসলে আবুল বাশাররা জমা দিছিল, সেই লাইনেই বাংলাদেশ চলতেছে। কিন্তু 70-এর নির্বাচন যেরকম শেষ না, এই নির্বাচনই শেষ নির্বাচন না, এই সংসদ শেষ সংসদ না, এবং এইটা না করে এইখানে জনগণকে ধোঁকা দিয়ে এই অভ্যুত্থানকে তারা কবর দিয়ে দিতে পারবে, এটারই বিশ্বাস। এই 10 এপ্রিল প্রয়োজন হইতো না যদি আসলে 70 সালে বাংলাদেশের মানুষ যে নির্বাচন করছিল, সেই নির্বাচনে যাদেরকে ভোট দিছিল তাদেরকে সংবিধান করতে বসার জন্য যদি আসলে তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী বসতে দিত, তাহলে হয়তো আসলে এই রক্তাক্ত লড়াই আমাদের করতে হইতো না। কিন্তু বসতে না দিয়ে যখন আসলে 25শে মার্চ রাত্রে বাংলাদেশের মানুষকে মনে করছিল যে আসলে ধুলাই মিশাই দিবে, তাদের আসলে কোনো ধরনের রাজনৈতিক অধিকার লাগবে না, তাদেরকে মেরে কেটে সাফ করে ফেলা যাবে, সেই জায়গা থেকে আসলে মানুষের এই প্রতিরোধ করে কেমন রাষ্ট্র তার লাগবে পাকিস্তানের বদলে, সেই রাষ্ট্রটা কেমন হবে, এই রাষ্ট্রের আসলে লক্ষ্য কি, এইটা আলাপ করার, এইটাই ওই দিন আসলে 10 তারিখে লিখিতভাবে ঘোষণা করা হয়েছিল। আর 55 বছর পরে আসলে আলাপ করতে এসে দেখতে হয় যে আসলে আমরা, এই যে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের পাশে আছেন, যে তারা যে যুদ্ধটা করছিলেন যে কারণে, সেই জায়গাটা আসলে আমরা পৌঁছতে পারছি কিনা। যদি পৌঁছতে না পাইরে থাকি তাইলে আসলে আমাদের অভিজ্ঞতাটা কি, কোন কোন কারণে আমরা পৌঁছতে পারলাম না। রাষ্ট্র বলছিল এমন কোন আইন করতে পারবে না যেটা আপনার সামাজিক সুবিচার নষ্ট করবে, আপনার মানবিক মর্যাদা নষ্ট করবে। 72 সালের পরে 73 সালে এই দ্বিতীয় সংশোধনী করে বলা হইলো যে আপনার যে সামাজিক মর্যাদা, আপনার যে মানবিক মর্যাদা, আপনার যে মৌলিক অধিকার, এই অধিকার কখনো কখনো একটু করে আসলে প্রয়োজনে খর্ব করা যাবে। এবং এই মৌলিক অধিকার খর্ব করার আলাপের ভেতর দিয়ে 74 সালে আসলে 73 সালের এই আইনের উপরে দাঁড়ায় 74 সালে বিশেষ ক্ষমতা আইন করা হলো, করে বলা হলো আপনাকে আসলে গ্রেফতার করা যাবে, আপনাকে কোনো কারণ বলা লাগবে না, আপনাকে গ্রেফতার করে 30 দিন কোনো কারণ না দর্শায় জেলে রাখা যাবে, এবং 30 দিন পরে আপনার বিরুদ্ধে আসলে তারা অভিযোগ জানাবে। এই প্রথম বাংলাদেশ উল্টা পথে হাঁটা শুরু করে। যেই 10 এপ্রিল 1971 সালে যেই বাংলাদেশ বলবে বানাবে বলে আসলে যুদ্ধ শুরু করছিল, 74 সালে 73 সালে এর বিপরীতে হাঁটা শুরু হয়েছে, এবং হাঁটতে 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 আজকে এরকম বাংলাদেশ আমরা পাইছি, যে বাংলাদেশ হচ্ছে যে কেবল আপনাকে নিয়ে 30 দিনের জন্য আটক করতে পারে এরকম না। গত শেখ হাসিনার আমলে গুম বলে একটা জিনিস, আমরা সবাই যেটার আতঙ্কিত ছিলাম, যারা গুম হয়েছে তারা আতঙ্কি ছিল, তাদের পরিবার ছিল, যারা গুম হয় নাই, যারা কথা বলছি আমরা, তাদের প্রত্যেকের পরিবার, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকে আসলে আতঙ্কিত থাকতো যে আসলে যারা কথা বলেন তারা কবে গুম হয়ে যাবেন, আর আপনি ফেরত আসবেন কিনা, কথা বলতে সবসময় আসলে বাধা দেওয়া হতো। সেই আইনটাই এবার 24-এর অভ্যুত্থানের পরে বলা হয়েছিল এইরকম যদি কেউ গুম করে, সে যে কোনো বাহিনীর লোকই হোক না কেন, আসলে এটার তদন্ত হবে, এবং যারা আসলে এটার সাথে যুক্ত তাদের বিচার হবে। এইবার এই অভ্যুত্থানের পরে, এই সংস্কারের কথা বলার পরে, এই অভ্যুত্থানের সরকার, যেটা অন্তর্বর্তী সরকার, তার অনেক ত্রুটি বিচ্যুতি আছে। তারা বাংলাদেশে অনেক অপকর্ম করছে। তাই বাকি বলতেছিল যে আসলে মার্কিনের সাথে চুক্তি করছে, এমন চুক্তি করছে যে চুক্তি আসলে আমাদের এখানকার মানুষের যে আসলে শিল্প বাণিজ্য স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, যেটা আসলে অনেকাংশে খর্ব করে ফেলার মতো, বেঁধে ফেলার মতো যে অবস্থা করছে, এরকম বাজে আইন করছে। কিন্তু তার মধ্যে কয়েকটা ভালো কাজ করছে। সে ভালো কাজগুলির মধ্যে একটা ছিল আসলে গুম প্রতিরোধ আইন, অধ্যাদেশ, কিংবা ধরেন মানবাধিকার অধ্যাদেশ, কিংবা ধরেন এই টেলিকমিউনিকেশনের মধ্যে সার্ভাইলেন্স বলে একটা জিনিস আছে, যে আমি কার সাথে কথা বলতেছি, কি কথা বলতেছি, এটা আগে থেকে সরকারের 18টা সংস্থা আমার টেলিফোন ইচ্ছা করলে আসলে তারা সার্ভাইলেন্সের আওতায় নিতে পারে। এই সার্ভাইলেন্সের আসলে উপরে পরিবর্তনের জন্য টেলিকমিউনিকেশন আইনের 97 ধারা, এগুলিকে তারা পরিবর্তন করে একটা সংস্কারের দিকে, মানে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, একেবারে আপনার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ না হইল, মানুষ কথা বলতে পারবে, গণতান্ত্রিক অধিকার চর্চা করার জন্য আন্দোলন করতে পারবে, সংগ্রাম করতে পারবে, এবং তার উপরে রাষ্ট্র যদি জুলুম করে তাহলে তার বিচারের জন্য
আদালতে যাইতে পারবে এবং এই আদালতটা স্বাধীন থাকবে। এই আদালতটা কারো কথাই চলবে না, প্রধানমন্ত্রীর ইচ্ছাই চলবে না। যাকে ইচ্ছা তাকে শাস্তি দেবে, যাকে ইচ্ছা তাকে মাফ করে দেবে। এইরকম লোকদেরকে বিচারক হিসাবে নিয়োগ করবেন, দলের লোকদেরকে নিয়োগ করবেন। এই আইনগুলিকে পরিবর্তন করার জন্য বিচারক নিয়োগের যে আইন, এটাকে বা একটা নতুন আইন করছিল। হাইকোর্ট যাতে স্বাধীন থাকে এখানে, তার জন্য আসলে টাকা পয়সার জন্য যাতে আইন মন্ত্রণালয়ের পিছনে ঘুরতে না হয়, তার জন্য স্বাধীন সচিবালয় করার কথা ছিল। নিচের কোর্টের যারা বিচার করে তাদেরকে আসলে এই এমপি মন্ত্রীরা ধমক দিয়ে তাদের বিরুদ্ধে, লোকদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়, সাজা দেওয়া, এটা যাতে না করতে পারে, আইন মন্ত্রণালয় যাতে এটা না করতে পারে, অধস্তন আদালতের উপরে যাতে আসলে বিচার বিভাগের নিয়ন্ত্রণ থাকে, কোনো এক্সিকিউটিভ কমিটি কিংবা সরকারের নিয়ন্ত্রণে যাতে এটা না চলে যায়, এটা যাতে হাসিনা তন্ত্রে না চলে, তার জন্য কিছু আইন করছিল এই সরকার। গতকালকে এবং আজকে মিলায়া এই রকমের অধ্যাদেশগুলিকে তারা কোনোটাকে বাতিল করতেছে, কোনোটাকে স্থগিত করতেছে এবং বলতেছে তারা কোনোটার সম্পর্কে বলতেছে এর চাইতে ভালো আইন করবে। কিন্তু আমরা যেটা লক্ষণ যেটা দেখি, যেটা বাকি ইন্টেনশনের কথা বলছেন, পরিষ্কার বোঝা যায় আপনি টেলিকমিউনিকেশনের 97-এ যখন হাত দেন, তার মানে আপনি যখন আমাকে বলেন যে আপনি যে কোনো সময় আমার টেলিফোন আসলে সার্ভেলেন্স করতে পারেন, আমি কার সাথে কথা বলি, কি কথা বলি, কিভাবে কথা বলি, এইটা যখন আপনি নিয়ন্ত্রণ করতে চান, আপনি যখন গুম কমিশনের আইনটাকে বাতিল করে ফেলতে চান, আপনি যখন মানবাধিকারের এই যে ক্ষমতা, তদন্ত করার ক্ষমতা, এটাকে কেড়ে নিতে চান, এবং যখন এগুলি আপনি নোটে লেখেন যে এগুলিতে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত, তাদের ব্যাপারে আসলে মতামত দেওয়ার জন্য সরকারের অনুমতি লাগবে, আদালতের অনুমতিতে চলবে না, এবং আদালতকে যখন আপনি আর স্বাধীন হইতে দিতে চান না, তখন আপনার বোঝা যায় যে আপনি আসলে 31 দফায় যেটা বলছিলেন, যেটা আসলে বাকিরা বলছে, 31 দফা তো বিএনপি দেয় নাই। এইখানে যখন আসলে বিএনপির মধ্যবিত্ত কিংবা সচেতন অংশের মধ্যে যখন তার কোনো জায়গা ছিল না, এখানকার বামপন্থী প্রগতিশীল সচেতন মধ্যবিত্তরা যখন এটাকে জামাত বিএনপি বলে, হাসিনা যেভাবে জামাত বিএনপি বলতো, পত্রপত্রিকা যখন তাদেরকে জামাত বিএনপি বলতো, এবং তারা যখন খালেদা জিয়ার মুক্তি আর তারেক জিয়ার প্রত্যাবর্তনের বাইরে আর কোনো আন্দোলন করতো না, রাষ্ট্র সংস্কার আন্দোলন যখন আসলে গণতন্ত্র মঞ্চ গড়ে তুলছে, গণতন্ত্র মঞ্চের মধ্যে থেকে যখন আসলে রাষ্ট্রের সংস্কারের আলাপ আসছে, এবং যখন বলা হয়েছে সেটা কেবলমাত্র সরকার পতন না, এই শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে, গণতন্ত্র মঞ্চ যখন বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর হয়ে উঠছে, তখন বিএনপির মনে হয়েছে তার গণতন্ত্র মঞ্চের সাথে তার একটা সম্পর্ক পাতাইতে হবে। এবং এই সম্পর্ক পাতানোর জন্য যখন আসছে, এই গণতন্ত্র মঞ্চের মধ্যে যারা বিএনপিতে ঝুঁকে পড়ার জন্য পাগল হয়েছিল, আর আমরা যাদেরকে বলছিলাম যে শুধুমাত্র আমরা তো নির্বাচন করার জন্য কিংবা খালেদা জিয়ার মুক্তির জন্য কেবলমাত্র এই লড়াইটা করতে চাই না, আমরা এই নির্বাচন করতে চাই, এবং এই মানুষদের যাদের এই অধিকারের দরকার, যাদের আসলে গণতন্ত্রের দরকার, যাদের বৈষম্যহীন একটা ব্যবস্থার দরকার, একটা তাদের পক্ষের শাসনতন্ত্র দরকার, সেই দাবিগুলি লাগবে। তখন আসলে বিএনপি অনেক দিন ধরে আসলে এটা নিয়ে তালবাহানা করতে করতে 7 মাস আমাদেরকে সময় দিতে হয়েছে। 7 মাস আলোচনা করার পরে তাদেরকে 31 দফা পর্যন্ত রাজি করানো গেছিল, যেটাতে আমরা সন্তুষ্ট ছিলাম না, কিন্তু তারপরেও তারা সংস্কারের কথা তখন বলছিল। এবং এই সংস্কারের আওয়াজ যখন বাংলাদেশে অনেক বড় আকারে উঠছে, তখন এই বিএনপির লোকদেরকে আমরা বলতে শুনছি আমাদের মুখের সামনে, বাংলাদেশের সংস্কারের আলাপ সবার আগে বিএনপি করছে, সংস্কারের চিন্তা হচ্ছে বিএনপির চিন্তা। আমরা খুশি হয়েছি, আমরা এটা নিয়ে কথা বলতে চাইনি, কারণ আমরা সংস্কারের চিন্তা কে করলো, সংস্কারের আমরা আসলে কতটা সময় দিলাম, এইটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম না। আমরা চিন্তিত ছিলাম বাংলাদেশের সংস্কারটা হইতে হবে, এটা কে বললো আগে, কে পরে বললো, এটা নিয়ে আমাদের চিন্তা ছিল। এবং সেই জন্য যারা যারা আসলে সংস্কারের প্রবক্তা হিসাবে নিজেদের দাবি করছে, আমরা সামনে থেকে বলছি যে হ্যাঁ আপনারাই ভাই, কিন্তু কাজটা করে আমরা এই সংস্কারটাকে বাংলাদেশে আসলে বাস্তবায়ন করতে চেয়েছি। আমরা কখনোই বাংলাদেশের সংস্কারের রূপরেখা আমরা দিছি, বাংলাদেশের সংস্কারের রাজনীতি আমরা শুরু করছি, বাংলাদেশের সংস্কারের চিন্তা আমরাও, এইটা আমরা কখনোই বলতে চাই না। আমাদের দিক থেকে আমরা কোনোদিন এটা নিয়ে আলোচনা কোনো আলাপই করিনি। আমরা যেটা আলাপ করছি যেটা করতে হবে, কিন্তু যেই কারণে আজকের এই দিনটা আমরা বলছি যে এই যে 71 থেকে 24 পর্যন্ত যে এই যে ঘটনাগুলি যখন ঘটে, মুক্তিযুদ্ধে দেখবেন যারা মুক্তিযুদ্ধে গেছে আর যারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে তারা এক জিনিস না। মুক্তিযুদ্ধের চেতনা বলে যারা মুক্তিযুদ্ধকে বিক্রি করছে টাকা পাচার করার জন্য, লুটপাট করার জন্য, আর যারা মুক্তিযুদ্ধের চেতনায় সত্যি সত্যি বিশ্বাস করে, তারা এক জিনিস না। এইখানে 90-এর চেতনায়, 90-এ যারা আসলে অভ্যুত্থান করছে, সামরিক শাসকদেরকে এখানে বাংলাদেশের রাজনীতি থেকে, সামরিক শক্তিকে আসলে রাজনীতির মাঠ থেকে সরায় দিয়া রাজনীতিবিদদের কাছে যারা রাজনীতিকে ফেরত আনতে চাইছে, আর 90-কে যারা ব্যবহার করে পরবর্তীতে সামরিক শাসকদের সাথে আঘাত করে আজকে পর্যন্ত যে ব্যবস্থা চালাইতে চায়, তাদের মধ্যে আসলে পার্থক্য আছে। একইভাবে 24-এ আসলে যারা অভ্যুত্থান করছিল, আর যারা অভ্যুত্থানকে আসলে বিক্রি করে বড় বড় নেতা হয়েছে, আর যারা আসলে খাইতে পাইতো না, তারা রাতারাতি যারা আসলে কোটি কোটি টাকার
গাড়ি চলার জায়গায় গেছে। এই দুইটা অংশের মধ্যে পার্থক্য আছে। একটা অংশ প্রতারিত, আরেকটা অংশ এটাকে ব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করে এই ক্ষমতা এবং আগের যে ব্যবস্থা সেটাকে ভিন্ন নামে এই ক্ষমতাকে আসলে কুক্ষিগত করে তাদের স্বার্থ রক্ষা করার জন্য নতুন নতুন নামে নতুন নতুন কায়দায় নতুন ব্যবস্থা চালু করার চেষ্টা করেছে। আমি যদি 71 থেকে বাংলাদেশের ইতিহাসে যদি ধরি, আমরা যত লড়াই করছি, আমাদের সন্তানরা যত লড়াই করছে, আমাদের পূর্বপুরুষরা যত লড়াই করছে, সমস্ত লড়াইয়ের মধ্যে আমাদের সামনে কেবলমাত্র একটা জিনিসই থাকছে, প্রধান হয়ে গেছে, যে এই লড়াই জিততে হবে। এবং আমরা জিতার পরে, এই লড়াই জিতার পরে আসলে লড়াইয়ের মধ্যে থাকা সুবিধাবাদীরা, লড়াইয়ের ভেতরে থাকা ওই ধূর্ত চতুররা এই লড়াইকে পুঁজি করে যে জন্য লড়াই হয়েছে সেই লক্ষ্য থেকে আসলে মানুষকে ভুলাই দিয়ে তারা নিজেরা একের বদলে আরেকজন, এক সরকারের বদলে আরেক সরকার, এক দলের বদলে আরেক দল, এক নেতার বদলে আরেক নেতা, এই মানুষের সাথে প্রতারণা করছে। আমরা বিজয় অর্জন করা শিখছি, কিন্তু বিজয়ের ফল, বিজয়টা কি জন্য করছিলাম এবং এটা বিজয়ের পরে এই ফলাফল জনগণের কাছে কিভাবে পৌঁছে দিতে হবে সেটা নিয়ে আসলে আমরা চিন্তা করিনি। আমি আজকে অনুরোধ করব এই 10 এপ্রিলে যে আমাদের এই 2 মাত্রার চিন্তা করা শিখতে হবে, যে আপনার আগামী লড়াই কিংবা এই লড়াই যেটা চলমান, এই লড়াইকে বিজয়ের জায়গায় নিয়ে যেতে হবে আবারও। এবং শুধুমাত্র বিজয়ের জায়গায় নিয়ে গিয়ে আসলে এই লড়াই ছাড়া যাবে না। এই লড়াই যতক্ষণ পর্যন্ত, যে জন্য বিজয়, যাদের জন্য বিজয়, যে কারণে বিজয়, সেটা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আসলে লড়াইয়ের নেতৃত্ব, লড়াইয়ের মানুষের বাইরে অন্য সুবিধাবাদীদের হাতে এই লড়াইয়ের নেতৃত্ব ছাড়া যাবে না। 71-এ যে যুদ্ধ আসলে আবুল বাশাররা দিয়ে দিছিল, 71-এর যে অস্ত্র আসলে আবুল বাশাররা জমা দিছিল, সেই লাইনেই বাংলাদেশ চলতেছে। আমরা প্রতিবার লড়াই করি, আমরা প্রতিবার এই যুদ্ধের অস্ত্র কারো না কারো কাছে আসলে বিশ্বাস করে জমা রাখছি। আমাদের নিজেদের সমালোচনা করি আমরা, যে আমরা কেবল রাষ্ট্রের সংস্কারের কথা বলছি একটা সময়, আমরা রাজনীতির সংস্কারের কথা বলতে পারি না। কারণ তখন যে এরা আমাদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে রাখে যে আপনাকে দম বন্ধ করার অবস্থার মধ্যে থাকে, আপনাকে পানির নিচে এমন করে চাপ দিয়ে ধরে যে আপনি কোনো রকম মনে করেন যে আগে নাকটা আসলে আমি ভাসাই, আগে বাঁচি, তারপরে বাকিটা বলবো। আমরাও যখন আসলে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, এখানে রাষ্ট্রের সংস্কারের জন্য বলছি, অর্থনৈতিক সংস্কার আমাদের লাগবে, এটা আমাদের মাথায় ছিল, আমরা এটা বলছিলাম। কিন্তু আমাদের নাক যেহেতু আসলে আমাদেরকে যেহেতু ঘুমের অধীনে আমাদের থাকতে হয়েছে, তখন সবার আগে আমাদের মনে করতে হয়েছে যে আগে ঘুম থেকে বাঁচি, তারপরে আসলে অর্থনৈতিক সংস্কারের আলাপটা করব। কিন্তু বাংলাদেশে এই শাসক গোষ্ঠী, এই সমস্ত আসলে চতুর দল, এই লুটেরারা, এই পাচারকারী শক্তি, এরা আমাদেরকে এমন অবস্থায় রাখে যে এরা সবসময় আমাদেরকে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে রাখে, যাতে আমরা পরের আলাপটা না করতে পারি। এইবার আমি যেটা আপনাদেরকে অনুরোধ করতে চাই, যে এই লড়াইয়ের মধ্যেই যেরকম গতবার আমরা একটা জিনিস শুরু করছিলাম, যেটার ফল এখন পর্যন্ত কিছুটা আছে। আমরা 90 থেকে শিখছিলাম একটা জিনিস, 90-এর আন্দোলনে কেবল একটা জায়গায় আসছিল যে এক দফা এক দাবি, হাসিনা একসাথে তুই কবে যাবে। আমরা এবার এক দফা করতে দিইনি। আমরা এবার বলছিলাম যে না, হাসিনা তুই কবে যাবি এই আন্দোলন হবে না, এই আন্দোলন হাসিনা যাইতে হবে। আর হাসিনা বানায় যে স্বৈরতন্ত্র, হাসিনা বানানোর যে আইন কানুন, এইটাকে আসলে এবার বদল করতে হবে, এই শাসনতন্ত্র বদল করতে হবে। সেইটার জন্যে লড়াই একভাবে 24-এ শেষ হয়েছে, কিন্তু আজকে পর্যন্ত শাসনতন্ত্র বদলের যে আলাপ, সে আলাপ শেষ করতে পারে নাই ওরা। আমরা এই আলাপটার মধ্যেই আসলে এই শাসনতন্ত্র বদলের আলাপের সাথে এইটা তারা কি করবে, কতটা ধামাচাপা দিতে পারবে, আমি বিশ্বাস করি এটা ধামাচাপা দিয়ে তারা যেতে পারবে না। আমি আপনাদেরকে মনে করাইতে চাই, 68 সালে যে গণঅভ্যুত্থান, 68 সালে যে আন্দোলন শুরু হয়েছিল, 69-এ গণঅভ্যুত্থান হয়েছিল, 70 সালে নির্বাচন হয়েছিল, নির্বাচনের ফলাফল মেনে নেয় না, 71-এর যুদ্ধ হয়ে 71-এর 16 ডিসেম্বর বাংলাদেশের আসলে পয়দা হয়েছিল। 24-এ যে অভ্যুত্থান হয়েছে, যে সংবিধান এবং যেই ধরনের সংস্কারের জন্য এই লড়াই এখন পর্যন্ত চলমান, যে সংস্কার করার জন্য আসলে সংস্কার পরিষদ, এর জন্য গণভোট এবং আসলে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই সংসদ যদি এই কাজ করতে ব্যর্থ হয়, আমি পরিষ্কার করে বলতে পারি যে আজকে আমরা কতজন এটা ব্যাপার না, এই বাংলাদেশে 71-এর মতোই আরেকটা ঘটনা ঘটবে। এটা 71 হবে না, হয়তো 71-এর প্রয়োজন পড়বে না, কিন্তু 70-এর নির্বাচন যেরকম শেষ না, এই নির্বাচনই শেষ নির্বাচন না, এই সংসদ শেষ সংসদ না। এবং এইটা না করে এইখানে জনগণকে ধোঁকা দিয়ে এই অভ্যুত্থানকে তারা কবর দিয়ে দিতে পারবে, এটা আমি বিশ্বাস করি না।